পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রাজ্যের সমস্ত জাতিগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি পরম্পরা রক্ষা করাই সরকারের মূল উদ্দেশ্য বলে রবিবার আবারও একবার উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ৫১তম রাজ্যভিত্তিক বিজু মেলায় আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন ছামনুতে বিজু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে চাকমাদের নিজস্ব লিপির বিষয়টিতে গুরুত্ব দিয়ে এই ক্ষেত্রে দ্রুত সরকারের সিদ্ধান্তের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের যে মেইন যে উদ্দেশ্য আমাদের ত্রিপুরা সরকারের সমস্ত জনজাতি গোষ্ঠীর তাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটাকে কোনো অবস্থায় হারিয়ে যেন না যায় তার জন্য আমরা কিন্তু সরকার সর্বদা সচেষ্ট। এখানে যদিও দাবি রেখেছে, আমি খুব খুশি যে চাকমা সম্প্রদায়ের ওনারা নিজেরা ইন্ডিজিনাস ওনারা একটা স্ক্রিপ্ট ওনারা বানিয়েছেন। আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এই কারণ আমাদের এই যে নিজস্ব স্ক্রিপ্ট এটা কিন্তু একটা সাংঘাতিক বিষয়। আমি বিধানসভায় এই কথাটা আমি বলেছিলাম এবং এখানে বলা হয়েছে যে আমাদের যে চাকমা যে ভাষা সেটাকে যেন অন্যান্য যে ভাষা আছে তার সাথে আরো বেশি করে প্রচলন করা হয়। নিশ্চয়ই আমি এই বিষয়টা দেখব। আরো যেসব দাবি দেওয়া এখানে করা হয়েছে আমি নিশ্চয়ই বিষয়টা আলোচনা সাপেক্ষে আমি এই বিষয়টা আমি দেখব। গুণমান বজায় রেখে বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ধলাই জেলার বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করতে গিয়ে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রবিবার ধলাই জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়নের পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ধলাই জেলার সরকারি ডাক বাংলোতে বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকার রাজ্যের সকল জেলায় পরিকাঠামো উন্নয়নে বিশেষভাবে নজর রাখছে বলে বৈঠকে সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৈঠকে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবগত হন মুখ্যমন্ত্রী। এই ক্ষেত্রে গুণগত মান বজায় রেখে প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী জনজাতি উন্নয়ন গ্রাম যোজনার আওতায় উচ্চাভিলাষী পরিকল্পনাগুলির রূপরেখা বাস্তবায়নের বিষয় খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরায় উপজাতি অধ্যুষিত গ্রাম রয়েছে ৩৯২টি, যার মধ্যে ৯৩টি গ্রাম রয়েছে ধলাই জেলায়। বিশেষ করে জেলার উপজাতি এলাকাগুলিতে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোর মতো প্রয়োজনীয় পরিষেবাগুলির উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে রাস্তা নির্মাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে স্থায়ী ঘর নির্মাণ এবং জলজীবন মিশনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার মতো ক্ষেত্রগুলিতে চলমান প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাস্তা, আবাসন এবং বিশুদ্ধ জলের মতো মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করার জন্য অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উজ্জ্বলা যোজনার আওতায় এলপিজি সংযোগ প্রদান এবং ভারত নেট প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিরও এদিন পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভারত নেট উদ্যোগের মাধ্যমে এই গ্রামগুলোতে উচ্চগতির ইন্টারনেট অ্যাক্সেস, ডিজিটাল অন্তর্ভুক্তির সরঞ্জামগুলির মাধ্যমে এর ক্ষমতায়নের দিকগুলি নিয়েও সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে আয়ুষ্মান কার্ড বিতরণের বিষয়টিতেও কার্যকরী পদক্ষেপ নেবার জন্য এদিন আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য জুড়ে অবকাঠামো উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হলেও এক্ষেত্রে প্রয়োজনীয় স্বচ্ছতার অভাবে একদিকে যেমন রয়েছে দুর্নীতির সুযোগ, অপরদিকে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই ক্ষেত্রে সমস্ত প্রকল্পের বিবরণ এবং অগ্রগতি সুস্পষ্টভাবে জানতে চাইছেন রাজ্যবাসী। ত্রিপুরায় ব্যাপক অবকাঠামোগত সংস্কারের গুরুত্ব দিয়েছে বর্তমান রাজ্য সরকার। বিশেষ করে জাতীয় মহাসড়ক উন্নয়ন এবং নগর রূপান্তরের ক্ষেত্রে দেওয়া হয়েছে গুরুত্ব। রাজ্য জুড়ে বেশ কিছু সড়ক উন্নয়ন প্রকল্পের দায়িত্বে রয়েছে জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড বা NHIDCL। তবে এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী মেগা প্রজেক্টগুলোর বাস্তবায়নের ধীরগতি এবং স্বচ্ছতার অভাব নিয়ে বিভিন্ন মহল থেকে উঠে আসছে প্রশ্নচিহ্ন। ফলস্বরূপ অসম্পূর্ণ রাস্তা, বিশৃঙ্খল নগর নির্মাণ এবং তহবিলের অপব্যবহার সম্পর্কে ব্যাপক জল্পনা কল্পনার মধ্যে ভোগান্তির
শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ত্রিপুরায় 130.9 কিলোমিটার জাতীয় মহাসড়ক উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে NHIDCL কে। নিউজ নাওয়ের হাতে আসা তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে 284.45 কিলোমিটার। নির্মাণাধীন রাস্তা হল 266.84 কিলোমিটার এবং DPR প্রস্তুতের অধীনে রয়েছে 279.56 কিলোমিটার রাস্তা। আগরতলা সাবরুম 4 লেনের মহাসড়ক, কৈলাসহর খোয়াই সড়কের কিছু অংশ এবং খয়েরপুর আমতলী বাইপাসের মতো কয়েকটি অংশে কাজ চললেও অন্যান্য সড়ক অবকাঠামোর নির্মাণ বেশিরভাগই আটকে আছে বিভিন্ন কারণে। দুর্বল ডাইভারশন, খনন করা অংশ এবং দীর্ঘায়িত রাস্তার কাজ বাসিন্দাদের জন্য প্রতিদিনের যাতায়াতকে করে তুলেছে দুঃস্বপ্নের মতো। প্রায় প্রতিটি নির্মাণ অঞ্চলে, বিশেষ করে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের স্থান বা প্রধান মহাসড়কের পাশে প্রদর্শিত হয় না কোনো সাইনবোর্ড। প্রকল্পের নাম এবং উদ্দেশ্য, আনুমানিক ব্যয়, বাস্তবায়নকারী ঠিকাদার সংস্থা এবং প্রকল্পের সময়কাল বা প্রত্যাশিত সমাপ্তির তারিখ সম্পর্কে পাওয়া যায় না কোনো তথ্য। স্বচ্ছতার এই উদ্বেগজনক অভাব নাগরিকদের অবহিত করা বা অগ্রগতি পর্যবেক্ষণ করা অসম্ভব করে তোলে, যা জনসাধারণের কাছে জবাবদিহিতা নিয়ে তোলে প্রশ্ন। এই শূন্যতার কারণে সরকারি তহবিলের অপব্যবহার করতে সক্ষম হয়েছে একাংশ ঠিকাদার। বেশ কয়েকটি বড় মহাসড়ক প্রকল্পে DPR প্রস্তুতি চলছে, যেমন 10 কিলোমিটার বিস্তৃত আগরতলা ইস্টার্ন বাইপাস, কুমারঘাট আমবাসা এবং মুঙ্গিয়াগামী চম্পকনগর 2-4-6 লেন মহাসড়ক, 88.5 কিলোমিটার বিস্তৃত 8 নম্বর জাতীয় সড়ক, 134.9 কিলোমিটার লম্বা খোয়াই তেলিয়ামুড়া অমরপুর করিনা জাতীয় সড়ক, উদয়পুর সোনামুড়া সড়কের 11 কিলোমিটার বিস্তৃত 3টি বাইপাস এবং চম্পকনগর আমতলী 30.148 কিলোমিটার সড়ক। এই প্রকল্পগুলো কেবল আন্তঃরাজ্য সংযোগের জন্যই নয়, ত্রিপুরাকে আঞ্চলিক সরবরাহ শৃঙ্খল এবং বাণিজ্য রুটে একীভূত করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। একই সাথে উদয়পুর থেকে শ্রীমন্তপুর পর্যন্ত 13.2 কিলোমিটার দীর্ঘ সড়কটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্ব বহন করে, কারণ শ্রীমন্তপুর সীমান্ত চেকপোস্টের দিকে নিয়ে যায় এই সড়ক। কৈলাসহর কুমারঘাট করিডোরটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা 18.6 কিলোমিটার জুড়ে বাস্তবায়নাধীন, যার লক্ষ্য ত্রিপুরার উত্তর পূর্ব অঞ্চলে আন্তঃজেলা সড়ক যোগাযোগ উন্নত করা। এছাড়াও জুলাইবাড়ি থেকে বিলুনিয়া রোড, যার দৈর্ঘ্য 21.412 কিলোমিটার, বর্তমানে চলছে এই সড়কটির সংস্কার। এই করিডোরটির মুহুরীঘাট ICPর সাথে আরো সংহত হবে, যা বৃদ্ধি করবে আন্তঃসীমান্ত বাণিজ্য। রাজ্যে NHIDCL এর কাজের একটি বড় অংশ মনু থেকে শিমলুং মহাসড়ক উন্নত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে, যা নির্মিত হচ্ছে 4টি পৃথক পর্যায়ে, যা রাজ্যের পাহাড়ি সড়ক অবকাঠামো নেটওয়ার্কের একটি উল্লেখযোগ্য অংশ বিশেষ। আগরতলা এবং তার আশেপাশে পশ্চিম বাইপাস প্রকল্পটি দ্রুত এগিয়ে চলেছে, যার মোট দৈর্ঘ্য 25.402 কিলোমিটার। এই বাইপাসটি রাজধানীতে যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে বলে দাবি করেছে রাজ্য সরকার। এছাড়াও ত্রিপুরার পূর্ব, পশ্চিম এবং উত্তর দক্ষিণে ভ্রমণ রুটগুলিকে সুগম করার জন্য আগরতলা থেকে খোয়াই মহাসড়ক এবং কৈলাসহর থেকে খোয়াই মহাসড়ক তৈরি করা হচ্ছে। NHIDCL এর চলমান প্রজেক্টগুলির অন্যতম হল গুমতি এবং মুহুরী নদীর উপর RCC সেতু নির্মাণ, যার মোট দৈর্ঘ্য 1.877 কিলোমিটার। এই সেতুগুলি সর্ব আবহাওয়া সংযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বন্যাপ্রবণ এলাকায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সেতুগুলো। এই প্রকল্পগুলো একসাথে ত্রিপুরা সড়ক ও সেতু অবকাঠামোগত একটি বড় রূপান্তরের প্রতিনিধিত্ব করে, যা প্রশস্ত করবে উন্নত বাণিজ্য, পর্যটন এবং জরুরি গতিশীলতার পথ। তবে সময়মতো সমাপ্তি এবং সঠিক পর্যবেক্ষণ এখনো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, যা এই অবকাঠামোগত স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করার জন্য প্রধান অন্তরায় বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। একই সাথে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে ভূগর্ভস্থ কেবল, ড্রেনেজ এবং ফুটপাত নির্মাণের জন্য মাসের পর মাস ধরে খোঁড়া হয়েছে রাস্তা, কিন্তু সমন্বয়হীনতার কারণে এই কাজগুলোর অনেকগুলি রয়ে গেছে অর্ধ সমাপ্ত। যদিও আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের 95% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে দাবি করছে রাজ্য সরকার। সার্বিক পরিস্থিতিতে সমস্ত প্রকল্পের বিবরণ সহ সাইনবোর্ড অবিলম্বে স্থাপন করা, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অগ্রগতির নিয়মিত আপডেট, তহবিলের অপব্যবহার রোধে কঠোর তৃতীয় পক্ষের নিরীক্ষণ এবং অসম্পূর্ণ বা নিম্নমানের কাজের জন্য জনসাধারণের অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা সময়ের দাবি বলে মনে করছেন তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব ফুল বিজু পালিত হয় রাজ্যের বিভিন্ন স্থানে। রবিবার পেচারথলে বিজু উৎসবে সামিল হন মন্ত্রী শান্তনা চাকমাও। ভগবান বুদ্ধের উদ্দেশ্যে আগামী বছরের প্রত্যেকের মঙ্গল কামনা এবং প্রত্যেকের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে এদিন আয়োজন করা হয় অনুষ্ঠানের। উদয়ন বুদ্ধ বিহার থেকে ফুল ভাসিয়ে দেওয়া হয় দেও নদীতে। প্রায় ৩,০০০ লোকের সমাগম হয় এদিনের অনুষ্ঠানে। চাকমাদের পাশাপাশি জনজাতিদের কৃষ্টি এবং সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা। ফুল বিজু উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা। যে আমাদের চাকমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই। আগামী দিনে আমরা চাই আমাদের সংস্কৃতিকে যাতে আরো বৃদ্ধি পায় এবং আরো এগিয়ে যায়, এবং সমগ্র যারা আমাদের রাজ্যবাসী রয়েছে প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং হ্যাপি বিজু জানাচ্ছি, এবং এই সংস্কৃতিকে ধরে আগামী দিনে আমরা আরো এগিয়ে যাব। রাজ্যে রেগা মজুরি বকেয়া 94 কোটি 18 লক্ষ টাকা, যেখানে 15 কোটি দিন বা তারও বেশি শ্রম দিবসের মজুরি পাওনা, সেখানে 1 থেকে 2 দিনের মজুরিতেই বর্ষবিদায় বর্ষবরণ করতে হচ্ছে সংশ্লিষ্ট শ্রমিকদের। রাজ্যে গ্রাম পাহাড় সহ সমতলে চলছে বর্ষবিদায় ও বর্ষবরণের প্রস্তুতি। সাধু সাধ্যের টানাপোড়েনের মধ্যে অভাব অনটনকে সঙ্গী করে গত কয়েকটি বছরের মতোই এবারও বিজু, বৈশু, গাজন, সাংরাই, গড়িয়া ও নববর্ষের উৎসব পালন করবেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তবে বর্ষবিদায় এবং বর্ষবরণের মধ্যে বকেয়ায় রইল রেগার মজুরি। তহবিল থেকে জব কার্ডধারীদের 1 থেকে 2 দিনের মজুরির টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেউ 4 মাস, 3 মাস, আবার কেউ 5 মাসের বেশি সময় ধরে মজুরি পান না বলে অভিযোগ। যেখানে 15 দিন, 20 দিন ও তার বেশি শ্রম দিবসের মজুরি পাওনা, সেখানে 1 থেকে 2 দিনের মজুরি প্রদানের নির্দেশে ক্ষোভ রয়েছে সংশ্লিষ্টদের মধ্যে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ। নতুন বাংলা বছরের আগে সেই 1 দিন অথবা 2 দিনের মজুরির টাকা শ্রমিকদের হাতে পৌঁছবে কিনা এই ব্যাপারে সন্দিহান শ্রমিকরা। সরকারের সর্বশেষ দেওয়া তথ্য অনুসারে রাজ্যে 6,91,000 জব কার্ডধারী রয়েছেন। এর মধ্যে কাজ পেয়েছেন 58,302টি পরিবার। 2022-23 অর্থবর্ষে 60 দিন, 2023-24 অর্থবর্ষে 63 দিন, 2024-25 অর্থবর্ষে কাজ হয়েছে 59 দিনের। এই ক্ষেত্রে মজুরি বাবদ মোট 94 কোটি 18,82,026 টাকা দেন রাজ্য সরকার। এর মধ্যেই খোয়াই জেলায় 11 কোটি 53,82,392 টাকা, ধলাই জেলায় 16 কোটি 21,92,197 টাকা, গোমতী জেলায় 13 কোটি 75,12,383 টাকা, উত্তর ত্রিপুরায় 8 কোটি 57,12,483 টাকা, সিপাহী জেলায় 13 কোটি 1,72,084 টাকা, দক্ষিণ ত্রিপুরায় 12 কোটি 67,64,057 টাকা, ঊনকোটি জেলায় 7 কোটি 62,80,913 টাকা এবং পশ্চিম ত্রিপুরা জেলায় বকেয়া রয়েছে 10 কোটি 78,65,569 টাকা। অবিলম্বে টাকা রিলিজ করে বকেয়া মজুরি কেন প্রদান করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের চণ্ডীপুরে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙে সেখানে রামের মূর্তি স্থাপনের বিষয়টিতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এক্ষেত্রে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি পুনঃস্থাপনের দাবি জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা কমিউনিস্ট নেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙে সেখানে রামচন্দ্রের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। চিঠিতে মুখ্যমন্ত্রীকে বাংলা নববর্ষ ও সংক্রান্তির আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই ঘটনাকে লজ্জাজনক ও বেদনাদায়ক আখ্যা দিয়ে এই বিষয়ে তার দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কৈলাসহর মহকুমার চণ্ডীপুর আরডি ব্লকের শ্রীরামপুর ট্রাই জাংশনে
2012 সালে স্থানীয় জনগণের উদ্যোগে বৈদ্যনাথ মজুমদারের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছিল, কিন্তু 2018 সালে বিধানসভা নির্বাচনের পরেই মূর্তিটি ভেঙে মনু নদীতে ফেলে দেয় একদল দুষ্কৃতী বলে চিঠিতে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ঘটনায় দুঃখ প্রকাশ করে মূর্তি পুনঃস্থাপনের উদ্যোগ নিতে অনুরোধ করেছিলেন, কিন্তু সম্প্রতি গভীর রাতে আকস্মিকভাবে ওই স্থানেই ভগবান রামের মূর্তি বসানো হয়, যা নিয়ে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা বলে চিঠিতে উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী। এটি শুধু স্থানীয় মানুষের আবেগের প্রতি অসম্মান নয়, বরং রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের বিরুদ্ধেও এক প্রকার আঘাত উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী। বৈদ্যনাথ মজুমদারের মূর্তিটি পুনরায় স্বস্থানের যথাযথ মর্যাদায় প্রতিস্থাপন করা এবং ভগবান রামের মূর্তিটি যেন উপযুক্ত ও সম্মানজনক স্থানে প্রশাসনিক ব্যবস্থাপনায় স্থানান্তর করা হয়। চিঠিতে এই দুটি প্রস্তাব তুলে ধরেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি দলমত নির্বিশেষে এবং প্রশাসনিক উদ্যোগে এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার উপরও জোর দেন জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শরীর চর্চার মধ্য দিয়ে একদিকে যেমন শারীরিক এবং মানসিক বিকাশ সম্ভব, অপরদিকে এই ক্ষেত্রে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা যায় যুবদের। এনওসি ত্রিপুরা সিরিজ 2025 বডি বিল্ডিং ফিজিক্স চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এ কথা উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে যুবদের শরীর চর্চার উপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা ট্যুরিজমের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র ভবনে 1 নং প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। মানসিক দিক থেকে তার যে কনফিডেন্সটা ওই ব্যক্তির মধ্যে আগে থেকেই সে এগিয়ে থাকে তার কনফিডেন্সের দিক থেকে, যে আমি একটা ভালো বডি ভালো দেহ আমি মেনটেন করি, আর সে যদি ভালো দেহ ভালো বডি মেনটেন করে তো স্বাভাবিকভাবে তার উপর যে দায়িত্ব অর্পণ করা হবে কাজে তার আউটপুটটা বেশি আসবে, কারণ তার কনফিডেন্স লেভেলটা হাই থাকবে। আমার রাজ্যের যুব সমাজের কাছে আহ্বান থাকবে যে সঠিক দেহ যদি আমার সঠিক মানসিকতা বিকশিত করতে হয়, বিকাশ করতে হয়, তবে প্রতিদিন ব্যায়াম শরীর চর্চা যেমন অত্যাবশ্যকীয়, পাশাপাশি আমাদের সরকারের যেটা প্রাধান্য আমরা দিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা প্রাধান্য দিয়েছে, কেন্দ্রীয় সরকার যেটা প্রাধান্য দিয়েছে, নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের শুরু হয়েছে বিপজ্জনক প্রবণতা। এই ক্ষেত্রে একদিকে যেমন রয়েছে গড়পড়তা নম্বর দেওয়ার অভিযোগ, অপরদিকে শুরু হয়েছে উত্তরপত্র মূল্যায়ন কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে একাংশ পরীক্ষকের দায়সারা গোছের মনোভাবে উদ্বিগ্ন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। মূল্যায়নের ক্ষেত্রে কোন রকম একটা নম্বর প্রদানের প্রবণতা বহু কাল আগে থেকে রয়েছে একাংশ পরীক্ষকের মধ্যে। উত্তরপত্রে পরীক্ষার্থীদের লেখা প্রশ্নোত্তর না পড়ে তথা যাচাই না করে গড়পড়তা নম্বর দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এবারও তার অন্যথা হয়নি বলে অভিমত সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞদের। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে বিপজ্জনক এক প্রবণতা, আর তা হল পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া। উত্তরপত্র মূল্যায়ন কেন্দ্র থেকে বের করে নিজেদের বাড়ি নিয়ে যাচ্ছেন একাংশ পরীক্ষক। বাড়িতে মূল্যায়ন করে তা জমা দিয়ে চলছেন মূল্যায়ন কেন্দ্রে। অনেকে আবার মূল্যায়ন শুরুর প্রথম দিন অর্থাৎ 2রা এপ্রিল থেকেই শুরু করেছেন এই কাজ। তাদের দেখা দেখি আরো অনেকে শুরু করেন অনুরূপ কাজ। প্রথম দিন থেকে উত্তরপত্র বাড়ি নিয়ে যেতে শুরু করা পরীক্ষকরা এই কাজে রীতিমতো সিদ্ধহস্ত হয়ে উঠছেন বলে তারা নিজেরাই প্রচার করে চলেছেন ঘনিষ্ঠ মহলে। প্রতি বছর এই কাজ করে চলছেন বলে বক্তব্য তাদের। রাজ্য পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সহ মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম, উচ্চ মাধ্যমিক সমতুল মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্দিষ্ট সব কয়টি মূল্যায়ন কেন্দ্রে উল্লেখিত অনাকাঙ্ক্ষিগত কাণ্ড ঘটে চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। উচ্চ মাধ্যমিক ও সমতুল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের 2টি কেন্দ্র সহ মাধ্যমিক এবং সমতুল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্দিষ্ট 5টি কেন্দ্র, প্রতিটি ক্ষেত্রেই এই ধরনের কার্যকলাপ সংঘটিত হচ্ছে বলে জানিয়েছেন তথ্যবিজ্ঞরা। শুধু তাই নয়,
একদিনে কার্যত অবাস্তবোচিতভাবে 4 থেকে 5 বান্ডিল বা তারও বেশি উত্তরপত্র মূল্যায়ন করে চলেছেন একাংশ পরীক্ষক। সাধারণত গড়ে 17 থেকে 18টি করে উত্তরপত্র থাকে প্রতি বান্ডিলে। বেশি বেশি উত্তরপত্র মূল্যায়ন করে বেশি অর্থ রোজগারের আশাতে এই ধরনের কার্যকলাপ একাংশ শিক্ষকদের বলে মনে করছেন তথ্যভিজ্ঞরা। বিষয়টি নিয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত বলেও মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হিন্দুত্ববাদী ষড়যন্ত্রে সংবিধান বিলুপ্ত করে নতুন সংবিধান নিয়ে আসার অপচেষ্টা করছে বিজেপি আরএসএস। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। রবিবার সাংবাদিক সম্মেলনে এরকমটাই জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। 8 এবং 9 এপ্রিল গুজরাটের আহমেদাবাদে গান্ধীজির সভাপতি পদ গ্রহণ করার 100 বছর এবং সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে সর্বভারতীয় কংগ্রেসের দুদিনব্যাপী অধিবেশনে যোগ দিয়ে রাজ্যে ফিরে এসে অধিবেশনে গৃহীত সিদ্ধান্তগুলি তুলে ধরেন আশিস কুমার সাহা। এই ক্ষেত্রে দেশব্যাপী চরম মূল্য বৃদ্ধি, বেকারত্ব, আর্থিক বৈষম্য এবং বিদ্বেষমূলক মেরুকরণের বিরুদ্ধে কার্যকরী আন্দোলন গড়ে তোলার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। চরম অন্যায়, চরম মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বিশাল আর্থিক বৈষম্য, বিদ্বেষমূলক যে মেরুকরণ এবং রাষ্ট্র প্রযোজিত শাসক দল বিজেপি এবং আরএসএস এর তাদের যে অভিভাবক, তাদের যে হিন্দুবাদী একটা ষড়যন্ত্র সারা দেশব্যাপী সংবিধানকে বিলুপ্ত করে এখানে নতুন সংবিধান নিয়ে আসার যে একটা প্রচেষ্টা, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়। সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। সাইবার অপরাধের শিকার হতে পারেন বিদ্যুৎ গ্রাহকরা। এক্ষেত্রে বিল প্রদানের ক্ষেত্রে হতে পারেন প্রতারণার শিকার। এক্ষেত্রে প্রয়োজনে রাজ্য সরকারের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিল TSECL। ত্রিপুরা রাজ্যে ক্রমবর্ধমান সাইবার প্রতারণার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড TSECL এই বিষয়ে এক জরুরি জনসচেতনতামূলক সতর্কবার্তা জারি করেছে TSECL। কর্পোরেশনের নাম ও পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে প্রতারক চক্র সাধারণ গ্রাহকদের লক্ষ্যবস্তু করছে বলে জানিয়েছে TSECL। একাধিক ভুয়ো বার্তা এবং ফোন কলের মাধ্যমে প্রতারকরা নিজেদের কর্পোরেশনের কর্মী পরিচয় দিয়ে গ্রাহকদের বিদ্যুৎ বিল বাকি রয়েছে বলে দাবি করছে। সঙ্গে সঙ্গে বিল মেটানোর জন্য চাপ তৈরি করা হচ্ছে কিংবা একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে, যার মাধ্যমে গ্রাহকের ব্যাংক সংক্রান্ত গোপন তথ্য চুরি হয়ে যাচ্ছে বলে জানিয়েছে TSECL। আগরতলার যোগীন্দ্রনগর এলাকায় সংঘটিত হয় এমনই একটি উদ্বেগজনক ঘটনা। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার অধীনে সৌর বিদ্যুৎ ব্যবহারকারী এক পরিবার TSECL এর নামে একটি ভুয়ো বার্তা পায়।
তাদের একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয় বিদ্যুৎ বিল দেখার জন্য। বার্তাটি বিশ্বাস করে নির্দেশ মেনে অ্যাপ ডাউনলোড করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় সংশ্লিষ্ট পরিবারটির, জানিয়েছে TSECL। কর্পোরেশন কখনো অজানা নম্বর থেকে ফোন বা মেসেজ করে না এবং গ্রাহকদের অচেনা অ্যাপ ডাউনলোড করতে বলে না। শুধুমাত্র বিদ্যুৎ বন্ধু অ্যাপটি TSECL এর অফিসিয়াল অ্যাপ, যা গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যায়। TSECL এর পক্ষ থেকে পাঠানো সমস্ত অফিসিয়াল মেসেজ TSECLI এর মতো ভেরিফাইড সেন্টার আইডি থেকে আসে বলে জানিয়েছে TSECL। অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ, লিংক বা ফোন এড়িয়ে চলার পাশাপাশি কখনোই হোয়াটসঅ্যাপ, SMS বা ইমেলে প্রাপ্ত APK ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে TSECL। কোনো অজানা ব্যক্তির সঙ্গে ব্যাংক সংক্রান্ত তথ্য বা OTP শেয়ার না করার পাশাপাশি রিকানেকশন চার্জ বা পেন্ডিং ডিউজ দেওয়ার নামে প্রতারকরা হানিকারক অ্যাপ ইনস্টল এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে TSECL। প্রতারণার শিকার হলে বা সন্দেহজনক বার্তা পেলে নিকটবর্তী থানায় অবহিত করা অথবা জাতীয় সাইবার অপরাধ প্রতিবেদন পোর্টালে রিপোর্ট করার পরামর্শ দিয়েছে TSECL। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মী তাপস নম দাসের মৃত্যুতে সর্বশান্ত হয়েছে তার পরিবার। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবার দাবিতে বনমালীপুর ভুতরিয়া বিদ্যুৎ ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন বিদ্যুৎ কর্মীরা, করেন সড়ক অবরোধও। অবশেষে সদর SDPOর লিখিত প্রতিশ্রুতিতে অবরোধ মুক্ত হয় বিদ্যুৎ ভবন। আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, আমার পা ভেঙে গেছে। আমারে কোম্পানির থেকে কোনো সহযোগিতা করছে না, আমার বেতনের জন্য কাটিয়ে রেখে দিচ্ছে। আপনাদের সহকর্মী মারা গেছে, এটা তো কোনো পাইছি না। তারা তো উন্নত মানের চিকিৎসার জন্য নেওয়ানোর দরকার আসলো, তাকে জীবিত হালা রাখছে আজকে 1 সপ্তাহ ধরে। কালকার সকালে 12টার সময় মারা গেছে, ওখানে অব্দি হেরে কোনো তার অভিযোগ কোনো কিছু। মানে আপনারা যার আন্ডারে কাজ করেন তারা কেউ গিয়ে আপনাদেরকে সহযোগিতা করছেন না? গেছে। তাহলে কি মনে করছেন এটা গাফিলতি? এটা গাফিলতি হলো কোম্পানি। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করেছে কেন্দ্রীয় সরকার। প্রেক্ষিতে পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে গোটা দেশে। রবিবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করে CPIML। উজ্জ্বলা প্রকল্পের পাশাপাশি সাধারণ গ্রাহস্থ LPG সিলিন্ডারের 1 লাফে 50 টাকার মূল্য বৃদ্ধি এবং পেট্রোল ও ডিজেলের 2 টাকা আবগারে শুল্ক বৃদ্ধির বিষয়টি নিয়েও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বামপন্থী এই দলটি। করছি মূল্য বৃদ্ধি। আপনারা লক্ষ্য করবেন যে উজ্জ্বলা গ্যাস এবং রান্নার গ্যাসের দাম 50 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। পেট্রোল ডিজেলের মূল্য 2 টাকা পার লিটার বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন আজকে রাশিয়া থেকে আমরা তেল আনতে পারবো না, ইরান থেকে তেল আনতে পারবো না। ট্রাম্পের কাছে মাথা নত করে এখন তেল আনতে হবে আমেরিকা থেকে। চীন থেকে আমরা কোনো পণ্য আমদানি করতে পারবো না, ব্রিক্সে আমরা থাকতে পারবো না। এই চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এই কারণে মূল্য বৃদ্ধি। কাজেই সরকারের এই হামলার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং জনগণের জীবন জীবিকার ব্যাপারটা আমাদের সুনিশ্চিত করতে হবে। আরেকটা মৌলিক প্রশ্ন, ত্রিপুরার গত 50 বছরের ইতিহাস পুস্তক আকারে প্রকাশ করবে ত্রিপুরা দর্পণ গোষ্ঠী। আগামী 17 এপ্রিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই পুস্তকের আবরণ উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রবিবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন ত্রিপুরা দর্পণ পত্রিকার সম্পাদক সমীরণ রায়। গত 2023 সালে বইটি প্রকাশ করার পরিকল্পনা থাকলেও বর্তমানে প্রায় 2 বছর পর তা প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন সমীরণ রায়। এই সংকলনটা আগামী 17 এপ্রিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে উদ্বোধন হবে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি
বংশপ্রাপ্ত শুভাশিস কলাকর্তা এবং আমাদের সবার প্রিয় বরিষ্ঠ সাংবাদিক সত্যদাস থাকবে। ওই অনুষ্ঠানে আমরা এই বইটা আমরা প্রচারের আলোকে না এসেও সংস্কৃতি জগৎকে সমৃদ্ধ করতে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন এরকম ব্যক্তিত্বদের বিশেষ সম্মাননা দিয়ে থাকে কাব্যলোক। এবছরের কাব্যলোক সম্মাননা দেওয়া হবে রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা ব্যবসায়ী রতন সাহাকে। রবিবার সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছে কাব্যলোক কর্তৃপক্ষ। এছাড়া বাংলা নববর্ষ, গড়িয়া এবং বিজু উপলক্ষে বিশেষ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে কাব্যলোক। সাহায্য দিয়ে পুষ্ট করেন অথচ নিজেরা পদপ্রদীপের আলোয় আসেন না, এরকম ব্যক্তিত্বদের আমরা প্রতি বছর একজনকে কাব্যলোক সম্মান দিয়ে থাকি। এবার সেই কাব্যলোক সম্মানটা পাচ্ছেন আমাদের সাংস্কৃতিক পৃষ্ঠপোষক, দীর্ঘদিন ধরে কাব্যলোকের কাজ সঙ্গে জড়িয়ে আছেন এবং আসলে উনি একজন ক্রীড়াবিদ হিসেবে পরিচিত, সংস্কৃতির অঙ্গনে ওনার কোনো পরিচয় নেই, রতন সাহা। এবার তাকে আমরা কাব্যলোক সম্মান দেব, যেহেতু দীর্ঘদিন ধরেই সে কাব্যলোকের সঙ্গে শুধু নয় সাংস্কৃতিক বিভিন্ন কাজে পৃষ্ঠপোষকতা করে থাকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।